শীতকালীন বাগানে আমাদের মাটি প্রস্তুতি এর আগে আমরা বলেছি, কিন্তু আজকে আমরা এসে বিভিন্ন ধরনের মাটি কীভাবে আপনারা প্রস্তুত করবেন সে সমস্ত বিষয় নিয়ে একটু আলোচনা করব। সবার আগে আমরা যে মাটি মিশ্রণটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাসায়নিক। আমরা জানি রাসায়নিক সার বর্তমানে বাজারে অ্যাভেলেবেল, এবং রাসায়নিক সার দিয়ে যদি বাগান করা যায় সেখানে খরচটাও কিন্তু একেবারেই কম থাকে। তাই সবার প্রথমেই চলে আসবো এই রাসায়নিক সার নিয়ে, কারণ প্রত্যেক বাগানই আমরা চাই যে কম খরচ করে ভালো গাছ করতে। তাই কম খরচ করে গাছ করতে হলে রাসায়নিক সারের দিকে আপনাকে ভিড়তে হবে। তবে তার সঙ্গে সঙ্গে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করা মানেই কিন্তু অনেকটা রিস্কি, এই ব্যাপারটাও কিন্তু অনেকে বলে থাকে যে যে কোনো মুহূর্তে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো চলুন আজকে সবার প্রথমে রাসায়নিক সার দিয়ে শুরু করি। দেখুন, রাসায়নিক সার বর্তমান বাজারে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই তিনটা রেশিওর প্রচুর খাবার কিন্তু পাওয়া যায়। তো আমার মনে হয় যেটা সবচেয়ে কম রেশিও, যেটা এনপিকে 15-15-15, যেটাকে সাধারণত সুফলা বলা হয়, সেই সুফলা আপনারা বাগান তৈরিতে ব্যবহার করতে পারেন। বা আপনারা সাধারণত ইউরিয়া 1 কিলো আলাদা করে ক্রয় করুন। 1 কিলো অনেক হয়ে যায়, হাফ কিলোই ক্রয় করুন, হাফ কিলো আলাদা করে ক্রয় করুন। ফসফেট হাফ কিলো আলাদা করে ক্রয় করুন, এবং পটাশ হাফ কিলো আলাদা করে ক্রয় করুন। এই সবগুলি সমান রেশিওতে আর সমান সমান পরিমাণ আলাদা করে ক্রয় করুন। ক্রয় করার পরে আপনারা যেটা করবেন, যখন মাটি প্রস্তুত করবেন, এবার আপনি কতটা পরিমাণ মাটি প্রস্তুত করছেন। যদি দেখা যায় আপনি 6 ইঞ্চি মাপের মাটি প্রস্তুত করছেন, তাহলে 6 ইঞ্চি মাপের একটা টবের জন্য আপনার অবশ্যই সেখানটায় হাফ চামচ ইউরিয়া ব্যবহার করুন, 1 চামচ ফসফেট ব্যবহার করুন, হাফ চামচ পটাশ ব্যবহার করুন, একটা টেবিল চামচের। ঠিক আছে, এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করুন। তবে এই মাটিটি কিন্তু অবশ্যই ওয়েল ড্রেনেজ হওয়ার জন্য এই মাটি যতটা ব্যবহার করবেন তার কিন্তু অন্তত 20% আপনারা বালি ব্যবহার করবেন, যাতে মাটিটা সবসময় ওয়েল ড্রেনেজ হয়ে থাকে। এবার এই রাসায়নিক সার এটুকু যদি ব্যবহার করেন তাতেই কিন্তু গাছ সুন্দরভাবে হয়ে যাবে। এখানে খরচটা কিন্তু সবচেয়ে কম। এবার আসে যে এই মাটি প্রস্তুত করার পরেই কি গাছ লাগিয়ে দেবো না, এই মাটিটি প্রস্তুত করে আপনি টবের ভিতরে মাটিটিকে ভর্তি করে অন্তত 2 দিন রাখবেন। আর যে 2 দিন রাখবেন সেই 2 দিন সবসময় চেষ্টা করবেন মাটির যেন ময়েশ্চারটা ঠিক থাকে, একদম শুকিয়ে ঝনঝনে না হয়ে যায়। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, মাটিটা যেন ময়েশ্চারটা ঠিক থাকে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এবার চারা লাগানোর পরে আপনারা অন্তত 21 ডেজ থেকে 30 ডেজের মাথায় গাছে খাবার প্রয়োগ করবেন। এই সময় যদি আপনারা আবার খাবার প্রয়োগ করতেন, তাহলে আমি আপনাদের বলবো লিকুইড রাসায়নিক খাবার এনপিকে 15-15-15, যেটাকে সুফলা বলি, সেটা কিনতেই পাওয়া যায়। সেই খাবারটি আপনারা ক্রয় করবেন। 1 লিটার জলে 2 গ্রাম গুলাবেন, প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করবেন। এই খাবারটি আপনারা প্রতি 10 থেকে 15 দিন অন্তর গাছে ব্যবহার করবেন। দেখবেন গাছে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না, গাছ অসম্ভব সুন্দর হবে, প্রত্যেকটা গাছ দেখার মতো ঝাড় হবে। এটা হচ্ছে রাসায়নিক সার দিয়ে গাছ করার একটা মজাদার ব্যাপার। 2 নম্বর মাটির মিশ্রণ। ধরুন আপনার কাছে কোনো রকমভাবেই কোনো কম্পোস্ট সার কোনো রকমভাবে আপনি জোগাড় করতে পারছেন না, আপনার কাছে নর্মাল মাটি রয়েছে, তাহলে সেই মাটিতেই গাছ হবে। সেই মাটি যদি এঁটেল মাটি হয় তাহলে 50% মাটি 50% বালি নিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। আর যদি দোআঁশ মাটি হয় তাহলে 80% মাটি আর 20% বালি দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণ তৈরি করার পরে এতে আপনি সরাসরি গাছ লাগিয়ে দিন। গাছ লাগিয়ে দেওয়ার পর ঠিক 15 থেকে 20 দিন পর থেকে প্রথম আপনি চাপান সার শুরু করবেন। এখানে কিন্তু এই রাসায়নিক সারই প্রয়োগ করবেন, যেটা এনপিকে 15-15-15 রয়েছে। বা এনপিকে সেম রেশিওর যে কোনো খাবার যদি বাজার চলতে পাওয়া যায় সেটা আপনি ক্রয় করুন। যে খাবারটি লিকুইড সয়েলেবল না, গাছের গোড়ায় প্রয়োগ করা হয়, এই ধরনের খাবার আপনি নিয়ে আসবেন। এই খাবারটিকে কি করবেন, 1 লিটার জলে 2 গ্রাম মতো গুলে নেবেন। গুলে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় আপনারা ব্যবহার করবেন। এই খাবারটিও ঠিক 10 থেকে 15 দিন পর পর প্রত্যেকটা গাছে 200 ml করে আপনারা ব্যবহার করবেন। দেখবেন ওই মাটিতে বাড়তি খাবার দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তবে হ্যাঁ, যেদিন গাছের খাবার দেবেন তার পরের দিন গাছের গোড়াটা কিন্তু খুব ভালো করে নিড়ানি দিয়ে নিতে হবে। তাহলে দেখবেন রাসায়নিক সার দিয়েও কিন্তু এই সারেও কিন্তু গাছ কিন্তু দেখার মতো হবে। তবে সব সময় একটা জিনিসই মাথায় রাখবেন, আপনার গাছ দেখার মতো তখনই হবে যখন আপনি এই খাবারটি কন্টিনিউ করবেন। আপনি হয়তো 1 মাসে হয়তো 15 দিন পর দিলেন, তারপরের 15 দিন আপনি দিতেই ভুলে গেলেন, তারপরের 15 দিনে আপনারা মিস করে ফেলেন, এরকম করলে হবে না। এটা কন্টিনিউ আপনাকে করতে হবে, এবং এটা যখন গাছ বাড়তে থাকবে তখন কিন্তু এই পরিমাণটা সাপ্তাহিকভাবেও করে নিতে হবে। তাই অবশ্যই প্রথমে এটা 15 দিন পর পর, 1 মাস 15 দিন বা 10 বা 15 দিন পর পরে এটাকে 7 দিন পর পর নিয়ে আসতে হবে। কন্টিনিউ 7 দিন পর পর চলতে থাকবে, যতদিন গাছে ফুল ফল ধারণ করছে ততদিন পর্যন্ত চলবে। দেখবেন দেখার মতো রাসায়নিক সার দিয়েও গাছ হয়। শীতকালীন গাছে পাতাতে রাসায়নিক সার স্প্রে করা যায়, যেমন লিকুইড সয়েলেবল খাবার এনপিকে 15-15-15 পাওয়া যায়, এনপিকে 20-20 পাওয়া যায়, এনপিকে 12-61-0 পাওয়া যায়। তবে এনপিকে 20-20-20 এবং এনপিকে 12-61-0 দুটো লিকুইড সয়েলেবল খাবার যদি আপনার ছাদ বাগানে থাকে
তাহলে আবার তেমন খুব একটা বেশি খরচের প্রয়োজন হবে না, গাছ তাতেও খুব সুন্দর হবে। তবে এই লিকুইড সলিউবল খাবারটা আপনাকে স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে একবার করে। 1 লিটার জলে 1 গ্রাম গুলে 1 লিটার জলে 2 গ্রাম গুলে নেবেন, গুলে নিয়ে গাছে স্প্রে করবেন। তবে এটা আপনারা যদি আরেকটা কাজ করতে পারেন যে এক গ্রাম এনপিকে 20-20-20, 1 গ্রাম এনপিকে 12-61, যদি দুটো যদি মিক্স করে একসঙ্গে 2 গ্রাম গুলে নিয়ে যদি স্প্রে করেন তাহলে আরও ভালো। এটাও পুরোপুরি 10 দিন পর পর কন্টিনিউ আপনাকে স্প্রে করে যেতে হবে, তাতেও কিন্তু গাছ দেখার মতো হবে, গাছে কোনো রকম কোনো খাবারের অভাব কিন্তু দেখা দেবে না। তাই এইভাবেও কিন্তু আপনি গাছ করতে পারেন। গাছ করা যে অনেক কঠিন, রাসায়নিক সার দিয়ে গাছ করা কিন্তু অত্যন্ত কম খরচে গাছ হয়। তাই এতেও কিন্তু গাছ দেখার মতো হয়, এমন কোনো জাদুকরি মন্ত্র কিচ্ছু নাই, বিশাল জাদুকরি মন্ত্র। আর সবচেয়ে মজাদার রাসায়নিক খাবারগুলি, এই ছোট ছোট খাবারগুলির ভেতর না অনেক ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাড করা থাকে, যেগুলি গাছকে আলাদা অ্যাডভান্টেজ দেয়, যাতে গাছ আরও সুন্দর হয়ে ওঠে। আমরা অনেক জায়গায় অনেক রকম গাছ দেখলেও একটা জিনিস মাথায় রাখবেন, রাসায়নিক সারের সঙ্গে জৈব সার পাত্তা পাবে না। রাসায়নিক সারে গাছের যে চেহারা, রাসায়নিক সারকে যদি গাছকে যদি ঠিকঠাকভাবে ইউজ করা যায়, সেই গাছে প্রপার খাবারটা পায়, কিন্তু জৈব খাবারে কিন্তু কোনো রকম প্রপার খাবারের কোনো সম্ভাবনা থাকে না, তাই সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তো এই বিষয়গুলি একটু বুঝে নিলে সবচেয়ে বেস্ট হয়। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন, রাসায়নিক খাবারের ব্যাপারটা। এবার আসি জৈব খাবারের দিকে। বিভিন্ন রকম জৈব খাবারের মিশ্রণ আমরা তৈরি করি। এর আগেও আমরা বিভিন্ন রকম ভিডিওতে বলছি যে এইভাবে করুন, আমরা আমাদের মতামত দিয়েছি। আজকে মূলত আমরা বিভিন্ন রকম জৈব খাবার দিয়েও যে গাছ তৈরি করা যায় সেগুলি আপনাদের জানাচ্ছি। সবার প্রথমে চলে আসি গোবর সার। গোবর সার যখন আপনারা গাছে ব্যবহার করবেন, সবসময় চেষ্টা করবেন শীতকালীন গাছে 1 বছরের পুরনো গোবর সার, ঝুরঝুরে গোবর সার, যেটা কাঁচা গোবর রয়েছে সেরকম সার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ঝুরঝুরে পুরনো গোবর সার, এই গোবর সার কি করবেন, 40% মাটি নেবেন, 40% গোবর সার নেবেন, আর 20% বালি নেবেন। এই দিয়ে মাটির মিশ্রণ তৈরি করবেন, গাছ লাগাবেন, যে কোন গাছ দেখার মতো হবে। তবে এই মাটিতেও যদি আপনি মনে করেন যে আপনি লিকুইড খাবার হিসেবে রাসায়নিক সারটা প্রয়োগ করতে চান, করতে পারেন নির্দ্বিধায়, কোনো রকম কোনো অসুবিধা হবে না, সেখানেও গাছ দেখার মতো হবে। আবার আপনি কি করেন যে এই মাটির পরিমাণটাকে আপনি কমিয়ে আনলে, এবার আপনি কি করেন 30% মাটি নিন, 30% কম্পোস্ট নিন, এবং তার সঙ্গে আপনি 20% বালি নিন। আর বাকি যে আপনার 20% থাকলো, সেই 20% আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, অন্যান্য যে সমস্ত ছোট ছোট খাবারগুলো রয়েছে সেগুলি অ্যাড করুন। এই মাটিতে গাছ করা কিন্তু অত্যন্ত কঠিন, কারণ এই মাটিটা কিন্তু অনেকটা পাওয়ারফুল মাটি হবে। এতে কিন্তু বাইরে থেকে খাবার প্রয়োগ করা কিন্তু বন্ধ রাখতে হবে। যখন তখন যদি আপনি খাবার প্রয়োগ করেন তাহলে কিন্তু খাবারের পরিমাণ বেড়ে যেতে পারে, গাছ কেটে যেতে পারে। কিন্তু গাছ কিন্তু দেখার মতো হবে, আপনার পরিশ্রম অনেক কমই মাটিতে, এবং গাছ অনেকটা বেশি দেখার মতো হবে। গাছ প্রত্যেকটা ধাপে ধাপে গিয়ে গাছের খাবার মাটিতেই থেকে যাবে, তাই এখানে বাইরে থেকে বাড়তি খাবার প্রয়োগ করার কোনো প্রয়োজন পড়বে না। তাই আপনার শুধু এখানে প্রয়োজন পড়বে পর্যাপ্ত সারাদিনের সূর্যালোক, সেটা যদি ঠিকঠাক থাকে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনি কাজ করতে পারবেন। এবার আসি বিভিন্ন ধরনের আবর্জনা। আমরা সাধারণত বাড়ি ঘাটে যে কোনো জায়গায় দেখি গ্রামগঞ্জে আবর্জনা জমস্তূপ থাকে, সেই সমস্ত আবর্জনাগুলি নিচে দেখবেন অনেকটা পুরনো যে সমস্ত আবর্জনা সেগুলি পচে মাটি হতে পরিণত হয়েছে। এই সমস্ত আবর্জনাতে কিন্তু অনায়াসেই গাছ করা যায়। সেগুলির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে গাছে খাবার থাকে, যেমন পাতা পচা থাকে, বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা পচা থাকে, বিভিন্ন ধরনের পোকামাকড় পচা থাকে, যেগুলি থেকে কিন্তু সর্বশেষে সে নাইট্রোজেন, ফসফরাস, পটাশেই পরিণত হয়। সেগুলিতে কিন্তু আমরা অনায়াসে গাছ করি। সেই সমস্ত জায়গা থেকে যদি মাটি না হয়, তার মধ্যে বাড়তি খাবার অ্যাড করার কোনো প্রয়োজন পড়ে না। শুধু দেখতে হয় তার মধ্যে বালির ভাগটা ঠিকঠাক আছে কিনা। যদি বালির ভাগ ঠিক থাকে তাহলে আর কোনো কিছু নয়, শুধু প্লাস্টিকগুলোকে বেছে পরিষ্কার করে মাটিটাকে ঝুরঝুরে করে একটু হালকা রোদ দিয়ে শুকিয়ে নিয়ে, যাতে একবারে ঝুরঝুরে করে সাদা করে ফেলবে না, তাহলে কিন্তু কোনো কাজই হবে না, একটু ময়েশ্চার রাখতে হবে। তারপর টবে ভর্তি করে সরাসরি ডাইরেক্ট গাছ লাগিয়ে দিন, দুর্দান্ত গাছ হবে। সেখানে কিন্তু খাবার হিসাবে আপনার সরিষার খোল পচা জল তরল খাবার হিসেবে ব্যবহার করতে পারেন, সবজি পচা জল ব্যবহার করতে পারেন, সমস্ত কিছু অনায়াসেই দেখার মতো কিন্তু গাছ হবে। তাই রাসায়নিক সার বা জৈব সার দিয়ে দুটো দিয়ে কিন্তু দেখার মতো গাছ হলেও রাসায়নিক সারের সঙ্গে জৈব সারের গাছের পাত্তা পাওয়াটা কিন্তু অনেকটা ডিফারেন্স। যদি সেটাই হতো, আপনি চন্দ্রমল্লিকাকে দেখবেন যে রাসায়নিক সার দিয়ে তাকে কি তৈরি করা হয়, আর জৈব সার দিয়ে কিন্তু তার ধারে পাশেও ভেড়া যায় না অতটা। ঠিক আছে, তো বেসিক ডিফারেন্স কিছু থাকে। তো রাসায়নিক সার দিয়ে শীতকালীন গাছও দেখার মতো করা যায়, সেখানে কিন্তু এই সমস্ত গাছগুলি কিন্তু পাবে না। তাই আপনারা চেষ্টা করুন যেটা আপনাদের পছন্দ। রাসায়নিক সার দিয়ে মাটি নষ্ট হয়ে যাবে এমন কোনো পরিমাণ রাসায়নিক সার আমরা মাটিতে ব্যবহার করি না যে মাটিটা আমাকে নষ্ট করে দেবে। চাষের জমিতে বছরের পর বছর ব্যবহার হচ্ছে, সেই একই জমিতে একই রকম তার জন্য কোনো রকম কোনো অসুবিধার কিছু হয়নি। এবার সেই রকম লেভেলে এখন অসুবিধাটা আসবে না, আপনার ছাদ বাগানে সেই লেভেলে অসুবিধাটা খুব একটা বেশি দেখা দেবে না। তো আপনি শীতকালীন বাগানের জন্য এটা আপনি ব্যবহার করতে পারবেন, রাসায়নিক সার দিয়ে অনায়াসেই কাজ করা যাবে। তো সমস্ত বিষয়গুলো আপনাদের জানিয়ে দেওয়া হলো। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোথায় আপনার ব্যবহার করবেন, কতটা পরিমাণ ব্যবহার করবেন। তো আজকে পর্যন্তই। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।